হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর। ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের প্রায় সমস্ত চ্যাপ্টার আমরা রূপান্তর ইউটিউব চ্যানেলে পরপর আপলোড করে দিয়েছি। দু তিনটে চ্যাপ্টার বাকি ছিল, সেগুলোর মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন। তো এই আয়নীয় এবং সমযোজী বন্ধন চ্যাপ্টার থেকে মোট 4টি ভিডিও আমরা পরপর আপলোড করব এবং পুরো চ্যাপ্টারটাকে সুন্দরভাবে আলোচনা করব। আজকের এই ভিডিওটাতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো হলো রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন কয় প্রকারের এবং কি কি, বিভিন্ন মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ার প্রবণতা দেখায় কেন, তারপরে বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি এবং কোন বিষয়গুলো মাধ্যমিকের সিলেবাসে আছে, কোন বিষয়গুলো মাধ্যমিকের সিলেবাসে নেই, সেগুলোও কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি। এবং সবশেষে এই চ্যাপ্টার থেকে মাধ্যমিক এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কি রকম প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে আলোচনা করেছি। তো তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই পরপর দেখতে থাকবে, তাহলে এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের সমস্যা থাকবে না এবং এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। তো চলো শুরু করি আয়নীয় এবং সমযোজী বন্ধন। তো দেখো, আয়নীয় এবং সমযোজী বন্ধন চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে গেলে প্রথমেই যে বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে সেটা হলো রাসায়নিক বন্ধন জিনিসটা কি। তো রাসায়নিক বন্ধন দেখো, তোমরা অনেকেই জানো যে H2 এটা কি বলতো? H2 হলো হাইড্রোজেনের একটা অণু। এটা কিভাবে তৈরি হয় একটু যদি আমরা বলি তাহলেই পরিষ্কার হয়ে যাবে রাসায়নিক বন্ধন জিনিসটা কি। এই হাইড্রোজেন অণুটা কি হয়, দুটো হাইড্রোজেন পরমাণু, এইখানে একটা হাইড্রোজেন পরমাণু এবং এইখানে একটা হাইড্রোজেন পরমাণু একটা আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে হাইড্রোজেন অণুটাকে গঠন করে। কি বললাম? দুটো হাইড্রোজেন পরমাণু একটা তীব্র আকর্ষণী বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই হাইড্রোজেন অণুটা গঠন করে। যে আকর্ষণী বলের প্রভাবে এই হাইড্রোজেন পরমাণু দুটো যুক্ত হয়ে হাইড্রোজেন অণুটাকে গঠন করছে সেটাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। কি বললাম? যে আকর্ষণী বলের প্রভাবে এখানে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণুটাকে গঠন করলো, সেই বলটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। বোঝা গেল? আরেকটা উদাহরণ যদি দিই তাহলে এইখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, তোমরা অনেকে নাম শুনেছো সোডিয়াম ক্লোরাইড, যেটা খাদ্য লবণ, আমরা যে নুনটা ব্যবহার করি সেটা হচ্ছে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে গঠিত হয় একটু দেখে নিলেই আমরা বুঝতে পারবো যে এইখানে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন, অর্থাৎ দুটো আয়ন একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে কি করছে, সোডিয়াম ক্লোরাইড যৌগটা গঠন করছে। তাহলে এইখানে দেখো দুটো পরমাণু একটা তীব্র আকর্ষণী বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন অণুটা গঠন করলো। যে বলের প্রভাবে যুক্ত হলো সেটাকেই আমরা বলছি রাসায়নিক বন্ধন। আর এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো এইখানে কি করলো, দুটো আয়ন সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগটা গঠন করলো। যে আকর্ষণী বলের প্রভাবে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগটা গঠিত হলো সেই বলটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি যে একই, দেখো এখানে দুটো একই পরমাণু, এইখানে দেখতে পাচ্ছি দুটো আলাদা পরমাণু, একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণু। কি করছে? একটা আকর্ষণী বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা স্বাধীন সত্তা বিশিষ্ট একক রূপে নিজের অস্তিত্বটা
ধরে রাখছে। এই যে আকর্ষণী বলটা সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। দেখো আমি সেটা লিখেছি, একই বা ভিন্ন মৌলের, দেখো এখানে দুটোই হাইড্রোজেন পরমাণু, তাই বলছি যে একই, অথবা কি হতে পারে ভিন্ন মৌলের, যেমন এখানে সোডিয়াম মৌল আর ক্লোরিন মৌল। তাহলে একই বা ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু কোন অণু, দেখো এখানে অণু গঠন করেছে, হাইড্রোজেন অণু গঠন করেছে, কোন অণু বা আয়নীয় জোটে, দেখো এখানে আয়নীয় জোট গঠন করেছে, সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন দুজন একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে একটা আয়নীয় জোট গঠন করেছে। তাই সেটাই বলেছি, অণু বা আয়নীয় জোটে যে আকর্ষণী বলের প্রভাবে, দেখো এখানে আন্ডারলাইন করো, আমি কথাটা এখানে পরিষ্কার করেছি, যে আকর্ষণী বলের প্রভাবে একটি স্বাধীন সত্তা বিশিষ্ট একক রূপে জোটবদ্ধভাবে অবস্থান করে তাকেই রাসায়নিক বন্ধন বলে। তাহলে কাকে রাসায়নিক বন্ধন বলছি? যে বলের প্রভাবে একই বা ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু কোন অণুতে বা কোন আয়নীয় জোটে কি করছে? স্বাধীন সত্তা বিশিষ্ট একক রূপে অবস্থান করছে। সেই বলটাকে আমি বারবার বলছি, দেখো যে বলের প্রভাবে এরা জোটবদ্ধভাবে অবস্থান করছে সেই বলটাকে আমরা রাসায়নিক বন্ধন বলছি। বোঝা গেল? তাহলে রাসায়নিক বন্ধন আসলে হচ্ছে একটা অদৃশ্য বল, যে বলের প্রভাবে দুই বা ততোধিক পরমাণু বা আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কোনো অণু বা আয়নীয় জোট গঠন করে, সেই বলটাকে রাসায়নিক বন্ধন বলবো। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? তাহলে রাসায়নিক বন্ধন কি? একটা বল, একটা আকর্ষণী বল। এই আকর্ষণী বলটার প্রভাবে দুই বা ততোধিক অণু বা আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, এই দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করতে পারে, অথবা কি করতে পারে? দুই বা ততোধিক আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আয়নীয় জোট গঠন করতে পারে। এই যে বলটা, সেই বলটাকে আমরা রাসায়নিক বন্ধন বললাম। ঠিক আছে? তো রাসায়নিক বন্ধন অনেক ধরনের হতে পারে। প্রথমে হচ্ছে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। আয়নীয় বন্ধন, দেখো এটার নাম হচ্ছে আয়নীয় বন্ধন, বা এই আয়নীয় বন্ধনেরই অপর নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন, আয়নিক বন্ড, আয়নিক বন্ড। তারপরে হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? তারপরে হচ্ছে অসমযোজী বন্ধন, তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন, তারপরে হচ্ছে ধাতব বন্ধন, পাই বন্ধন, অনেক ধরনের হতে পারে। ঠিক আছে? তো আমি এখানের জন্য ইত্যাদি করে দিয়েছি। তো আমাদের মাধ্যমিকের সিলেবাসে শুধুমাত্র এই দুটো আছে, প্রথম দুটো, এইটা আর এইটা, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। বোঝা গেল? তাহলে আমাদের মাধ্যমিকের সিলেবাসে দুই ধরনের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব আমরা। এক নম্বর হচ্ছে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, এবং দুই নম্বর হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার হলো? এরপরে যেগুলো আছে তোমরা যদি সায়েন্স নিয়ে পরবর্তীতে পড়াশোনা করো তখন 11-12 তোমরা এগুলো পড়বে। ঠিক আছে? তো মাধ্যমিকের সিলেবাসে শুধুমাত্র তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন আছে, সেগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব, একেবারে পয়েন্ট ধরে ধরে আলোচনা করব, কোনো সমস্যা থাকবে না। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, কোনগুলো আমাদের সিলেবাসে আছে, কোনগুলো আমাদের সিলেবাসে নেই, সব পরিষ্কার হলো। এবার আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, যে বিভিন্ন মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ কেন করে। মানে যেটা বলতে চাইছি, যে বিভিন্ন মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা কেন দেখায়, এটা একটুতে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। মনোযোগটা শুধুমাত্র এই দিকে দাও। দেখো, যখন আমি পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়িয়েছি, সেখানে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বলে আমি একটা সুন্দর টপিক করেছিলাম, যে গ্রুপ 18 এর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস খুব সুস্থির, এই জন্য এই মৌলগুলো সহজে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সব সময় নিষ্ক্রিয় থাকে, সব সময় নিষ্ক্রিয় থাকে। এই জন্য এই মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসও বলা হয়। তাহলে কোন গ্রুপের? গ্রুপ 18 এর
মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। কেন বলা হয়? যে এই মৌলগুলো রাসায়নিকভাবে সক্রিয় নয়, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস খুব সুস্থির, এই জন্য এই মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা দেখায় না। ঠিক আছে, এরা খুব সুস্থির বলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা দেখায় না। আমাদের টপিকটা হচ্ছে মৌলের রাসায়নিক সংযোগের কারণ, বিভিন্ন মৌল রাসায়নিক সংযোগ ঘটার প্রবণতা দেখায় কেন। ঠিক আছে, তো দেখো বিষয়টা হচ্ছে যে যেহেতু গ্রুপ 18 এর মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা দেখায় না, তাই অন্য যে কোনো মৌলগুলোই চায় যে এই নিষ্ক্রিয় মৌলগুলোর মতো ইলেকট্রন বিন্যাস তৈরি করতে। মানে নিষ্ক্রিয় মৌলগুলো তাদের সর্ববহিস্থ কক্ষপথে যটা ইলেকট্রন রেখেছে, অন্য মৌলগুলোও চায় তার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ততই রাখতে। এই জন্য এরা কি করতে চায় যে নিষ্ক্রিয় মৌলগুলোর বেশিরভাগই তাদের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা। এই জন্য অন্য মৌলগুলোও চায় যে তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রেখে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবে, সুস্থির হবে, স্টেবিলিটি গেইন করবে। ঠিক আছে, এই জন্য মৌলগুলো কি করতে চাইছে, যদি তার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 8-এর থেকে কম থাকে, তাহলে সে চায় অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন নিয়ে তার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 করতে চায়। এইটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা। অর্থাৎ আমার সর্ববহিস্থ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা 8 না থাকে, তাহলে আমি চাইছি অন্য জায়গা থেকে ইলেকট্রন নিয়ে আমার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 করতে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাই মৌলগুলোকে রাসায়নিকভাবে সক্রিয় করে রাখে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য তাদেরকে বাধ্য করে। বোঝা গেল? তো সেটাই আমরা লিখেছি। দেখা যায় যে গ্রুপ 18 এর নিষ্ক্রিয় নোবেল গ্যাস গুলি সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ এরা খুব সুস্থির হয়, খুব স্টেবল হয়। তাই অন্য যে কোনো মৌলের পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। এই প্রবণতাই মৌলগুলোকে রাসায়নিকভাবে সক্রিয় করে রাখে। বোঝা গেল কি বলতে চাইলাম? যে নিষ্ক্রিয় মৌলগুলো গ্রুপ 18 এর নিষ্ক্রিয় নোবেল গ্যাসগুলো রাসায়নিকভাবে সক্রিয় নয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা খুব সুস্থির হয়। তাই অন্য যে কোনো মৌলই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। এই প্রবণতায় মৌলগুলোকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য সক্রিয় করে তোলে। এটাকে অন্যভাবেও আমরা বলতে পারি। কিভাবে? যে কোনো মৌল তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের জন্যই রাসায়নিকভাবে সক্রিয় থাকে। শর্ট ভাবে যদি বলতে চাই, যে কোনো মৌল নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের জন্যই রাসায়নিকভাবে সক্রিয় থাকে। বোঝা গেল তাহলে বিভিন্ন মৌল কেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যে সে সব সময় চায়, একটা উদাহরণ দিই এখানে তাহলে বুঝতে পারবে। ধরো তোমার বন্ধু আছে, সে কিন্তু সব সময় বসে বসে খেতে পায়, সব সময় কোনো কাজ করতে হয় না, নিষ্ক্রিয় এবং খুব ভালো আছে, তাকে কেউ ডিস্টার্ব করছে না, কেউ কোনো সমস্যা তৈরি করছে না, সে নিজেও নিজের কোনো সমস্যা তৈরি করছে না। তখন তোমার কি মনে হবে? মনে হবে এমন কি ব্যাপার আছে ওর মধ্যে যাতে ওকে কেউ কোনো সমস্যায় ফেলছে না, কোনো অসুবিধা হচ্ছে না, আমার সমস্যা হচ্ছে। তখন তুমি কি করতে চাইবে? যে ওর কি আছে বৈশিষ্ট্য তুমি দেখতে চাইবে, তাই কিনা? এবং তুমি দেখতে পাবে যে ওর সর্ববহিস্থ কক্ষপথে ও 8টা ইলেকট্রন নিয়ে বসে আছে। এবার তোমারও মনে হবে ও আমার তাহলে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 করতে হবে। তখন তুমি কি করবে বলো তো? চারিদিকে ছোটাছুটি করতে লাগবে,
যদি তোমার কাছে ইলেকট্রন সংখ্যা 8-এর থেকে কম থাকে তাহলে তুমি অন্যের কাছ থেকে কেড়ে নিয়ে আসবে বা ধার নিয়ে আসবে, দিয়ে তুমি তোমার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 করবে। এই যে তোমাকে সক্রিয়তাটাকে বাড়িয়ে দিল, মানে তোমাকে রাসায়নিক ভাবে সক্রিয় করে তুললো, এটাই হচ্ছে রাসায়নিক ভাবে বা রাসায়নিক সংযোগের মূল কারণ। ঠিক আছে, আচ্ছা এরপরে দুটো সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র আমরা শিখব। একটা হচ্ছে দ্বৈত সূত্র বা রুল অফ ডুপ্লেট, আর একটা সূত্র হচ্ছে অষ্টক সূত্র বা রুল অফ অক্টেট। তো এই দুটো সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে বিভিন্নবার অনেকবার এই পরীক্ষায়, মাধ্যমিকের পরীক্ষায় এই প্রশ্ন দুটো বা সূত্র দুটো লিখতে বলা হয়। দ্বৈত সূত্রটা কি? দেখো হিলিয়াম তোমরা নাম শুনেছো, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2। দেখা যায় যে হিলিয়াম রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অংশগ্রহণ করে না, হিলিয়াম খুব সুস্থির, এবং হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কটা আছে? 2টো ইলেকট্রন আছে। তো হিলিয়ামের আশপাশে যে মৌলগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম, তারা চায় আমিও হিলিয়ামের মতো হব, তাহলে আমাকেও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে না, আমিও সুস্থিত হয়ে যাব। বোঝা গেল? এই যে সূত্রটা, এটাকে বলা হয় দ্বৈত সূত্র। কি? হিলিয়ামের নিকটতম মৌলগুলো কে? হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম। হিলিয়ামের নিকটতম মৌলগুলো হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। এইটাই হচ্ছে দ্বৈত সূত্র। কি বলছে? হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন রেখে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। বুঝতে পারলে কি বললাম? হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলো হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন রাখার প্রবণতাই দেখায়। এইটাই হচ্ছে দ্বৈত সূত্র। একটা উদাহরণ যদি দেই, ধরো তোমরা 4 বন্ধু আছো, একজন বন্ধু খুব ভালো, একজন বন্ধু খুব ভালো, তাহলে ভালো বন্ধুর সঙ্গে যদি তোমরা ওঠা বসা করো তাহলে তোমরা একটু মানে উচ্ছৃঙ্খল বা এলোমেলো হলেও তার পাশাপাশি থাকলে তোমরাও কিন্তু একটা সময় তার মতো আচরণ করার প্রবণতা দেখাবে। তাই হিলিয়ামের আশপাশে যে মৌলগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম হিলিয়ামের পাশাপাশি মৌল, এই মৌলগুলো হিলিয়ামের মতো আচরণ করার প্রবণতা দেখায়। অর্থাৎ হিলিয়ামের মতো সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন রেখে হিলিয়ামের মতো সুস্থিত হওয়ার প্রবণতা দেখায়। ওই জন্যই বলা হয় তুমি যার পাশে থাকবে তোমার আচরণ কিন্তু তার মতো হওয়ারই সম্ভাবনা থাকবে। ওই জন্য সব সময় চেষ্টা করবে তোমরা ভালো মানুষের পাশে থাকা। তাহলে তোমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো যদি খারাপ অভ্যাস থেকে থাকে, তাহলে সেগুলো অবশ্যই ভালো দ্বারা প্রতিস্থাপিত হবে। ওই জন্য সব সময় তোমরা চাইবে ভালো মানুষের সংস্পর্শে থাকা। এইখানে দেখো এই দ্বৈত সূত্রটা সেটাই বলছে যে হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলো রাসায়নিকভাবে বিক্রিয়ার সময় বা রাসায়নিক বিক্রিয়ার সময় সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন রেখে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের দ্বৈত সূত্র। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হলো অষ্টক সূত্র। তো এবার আমরা অষ্টক সূত্রটা দেখে নেব। তো অষ্টক সূত্র কি বলছে? বলছে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য মৌলগুলো তাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখার প্রবণতা দেখায়। এইটা হচ্ছে অষ্টক সূত্র। মানে হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলো তাদের সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন রাখার প্রবণতা দেখায়, এটা হলো দ্বৈত সূত্র। আর অন্য মৌলগুলো তাদের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন রাখার প্রবণতা দেখায়? 8টা। হিলিয়ামের নিকটবর্তী গুলো 2টো রাখতে চায়, কিন্তু বাকিগুলো সবাই কটা রাখতে চায়? 8টা।
এবং তারা সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টি ইলেকট্রন রেখে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। এইটাকে বলা হয় অস্টক সূত্র। সেটাই লিখেছি দেখো। রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলগুলো তাদের সর্ববহিষ্ঠ কক্ষে কি করছে, 8টা ইলেকট্রন রাখার প্রবণতা দেখায়। 8টা ইলেকট্রন রেখে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। এটি অষ্টক সূত্র নামে পরিচিত। তাহলে দেখো দুটো সূত্রের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করো। হিলিয়ামের আশপাশে যে মৌলগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম, এরা চাইছে হিলিয়াম যেহেতু সর্ববহিষ্ঠ কক্ষপথে 2টো ইলেকট্রন রেখে সুস্থিত হয়ে গেছে, তো আমরাও সর্ববহিষ্ঠ কক্ষপথে 2টো ইলেকট্রন রাখবো। তাহলে হিলিয়ামের আশপাশে যারা আছে তারা হিলিয়ামের মতো আচরণ করতে চাইছে এবং সর্ববহিষ্ঠ কক্ষপথে 2টো ইলেকট্রন রাখতে চাইছে। এটা হচ্ছে দ্বৈত সূত্র। এবং বাকি যত মৌল আছে সবাই সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা ইলেকট্রন রেখে তাদের আশপাশে যে নিষ্ক্রিয় মৌলটা আছে তার মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায় বা দেখাচ্ছে। এই সূত্রটাকে বলা হয় অষ্টক সূত্র। বোঝা গেল? তাহলে 2টো যদি ইলেকট্রন রেখে হিলিয়ামের মতো হতে চায় তাহলে দ্বৈত সূত্র, আর 8টা ইলেকট্রন রেখে যদি অন্য নিষ্ক্রিয় মৌলগুলোর মতো সুস্থিত হতে চায় তাহলে সেটা হয়ে গেল অষ্টক সূত্র। বোঝা গেল? তাহলে দেখো দুটো সূত্র গেল, দ্বৈত সূত্র গেল, অষ্টক সূত্রও গেল। এবার এই অষ্টক সূত্র কিছু কিছু ক্ষেত্রে লঙ্ঘিত হয়, মানে বেশ কিছু যৌগ আছে যেখানে এই অষ্টক সূত্রটা মেনে চলা হয়নি। অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার কথা ছিল, কিন্তু 8টা ইলেকট্রন না রেখে কোথাও কম কোথাও বেশি রেখেই সুস্থিত হয়ে গেছে। তো সেটা হেডিং করেছি দেখো, অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে এমন কয়েকটি মৌল হলো, প্রথমে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, BeCl2, বেরিয়াম ক্লোরাইড। এইখানে এই যে বেরিয়াম মৌলটা আছে, তো বেরিয়াম এর সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা থাকা উচিত অষ্টক সূত্র অনুসারে? 8টা। কিন্তু এইখানে বেরিয়ামের ইলেকট্রন আছে 4টি। বোঝা গেল? তারপরে এখানে দেখো অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, AlCl3, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। এইখানে কেন্দ্রের মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন থাকা কটা উচিত অষ্টক সূত্র অনুসারে? 8টা থাকা উচিত, কিন্তু না, এখানে অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 6টি। তাহলে এখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে। তারপরে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5, এইখানে ফসফরাসের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হওয়া উচিত? 8টা হওয়া উচিত অষ্টক সূত্র অনুসারে, কিন্তু না, এখানে ফসফরাসের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 10টা, অর্থাৎ 8-এর থেকে বেশি। তাহলে এখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে, অষ্টক সূত্রটাকে মেনে চলা হয়নি, বুড়ো আঙুল দেখানো হয়েছে। তারপরে দেখো SF6, এইখানে সালফারের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন থাকার কথা কটা? 8টা অষ্টক সূত্র অনুসারে, কিন্তু না, এখানে সালফারের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 12টি, অর্থাৎ এখানেও অষ্টক সূত্র মেনে চলা হয়নি। তাহলে বোঝা গেল আমরা অষ্টক সূত্র কি জানলাম, অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে এমন কিছু যৌগের উদাহরণ শিখলাম। এই উদাহরণগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা বা কোথাও অ্যাডমিশন টেস্ট হলে সেই ধরনের কোশ্চেন পেপারে এই প্রশ্নগুলো আসে, একটু টাফ প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে তড়িৎ যোজী বন্ধন। দেখো এতক্ষণ পর্যন্ত আমার যেটা ছিল সেটা ছিল ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারটা পুরো ইন্ট্রোডাকশন, যে এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে গেলে যা যা আমার শেখা দরকার ছিল সেগুলো আমি কিন্তু শিখে নিলাম এবং পুরো আমার প্ল্যাটফর্ম রেডি। এবার আমরা একটু আগেই বলেছি যে আমাদের সিলেবাসে আছে তড়িৎ যোজী বন্ধন এবং সমযোজী বন্ধন, তাই কিনা? তো এবার আমরা শুরু করব তড়িৎ যোজী বন্ধন। তড়িৎ যোজী বন্ধন পুরো ডিটেলসে আলোচনা করে শেষ করব, তারপরে সমযোজী বন্ধনে যাব। বোঝা গেল? তাহলে এতক্ষণ পর্যন্ত আমার প্ল্যাটফর্ম রেডি। আমার 2 ধরনের রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারে মাধ্যমিকের সিলেবাসে আছে, তাই একটা হচ্ছে তড়িৎ যোজী বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন আমরা তড়িৎ যোজী বন্ধন নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমেই জেনে নেব তড়িৎ যোজী বন্ধন কি। তড়িৎ যোজী বন্ধনটা কি? তো তড়িৎ যোজ্যতার দ্বারা যৌগ গঠনের সময় মৌলগুলির মধ্যে যে ধরনের রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় তাকে তড়িৎ যোজী বন্ধন বলা হয়। এখানে একটা কথা আমি উচ্চারণ করলাম যে তড়িৎ যোজ্যতা।
তড়িৎযোজ্যতা জিনিসটা কি একটু পরেই বলবো, মাত্র 3 মিনিট পরে, ঠিক আছে। তো এখন আমরা যেটা লিখেছি দেখো, তড়িৎযোজ্যতার দ্বারা যৌগ গঠনের সময় মৌলগুলির মধ্যে যে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় কিসের দ্বারা? তড়িৎযোজ্যতার দ্বারা। আন্ডারলাইন করো, কারণ এটা একটু পরে আমি তড়িৎযোজ্যতা নিয়ে আলোচনা করব। আন্ডারলাইন করো তড়িৎযোজ্যতা। তো তড়িৎযোজ্যতার দ্বারা যৌগ গঠনের সময় মৌলগুলির মধ্যে যে প্রকৃতির রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় বা যে রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় তাকে আমরা বলবো তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। বোঝা গেল? তড়িৎযোজী বন্ধনেরই কিন্তু অপর নাম হচ্ছে আয়নীয় বন্ধন, ঠিক আছে। তো এই যে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, এই সম্বন্ধে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী কোসেল। কে? বিজ্ঞানী কোসেল। 1916 সালে বিজ্ঞানী কোসেল সর্বপ্রথম এই ধরনের রাসায়নিক বন্ধনটা লক্ষ্য করেছিলেন এবং সেই সম্পর্কিত তিনি একটা মতবাদও দিয়েছিলেন। তো এটা পরের টপিকে নিয়ে আমরা আলোচনা করছি যে তড়িৎযোজী বন্ধন সম্পর্কিত বিজ্ঞানী কোসেলের মতবাদ। তার কারণ বিজ্ঞানী কোসেল সর্বপ্রথম তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধনটা লক্ষ্য করেছিলেন এবং তড়িৎযোজী বন্ধন সম্পর্কে তিনি একটা গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছিলেন। সেই মতবাদটা কি আমরা জানবো। তাহলে হেডিং হচ্ছে তড়িৎযোজী বন্ধন সম্পর্কিত বিজ্ঞানী কোসেলের মতবাদ। 1916 সালে বিজ্ঞানী কোসেল তড়িৎযোজী বন্ধন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছিলেন। সেই মতবাদটাই তড়িৎযোজী বন্ধন সম্পর্কিত বিজ্ঞানী কোসেলের মতবাদ নামে পরিচিত। পরিষ্কার হয়েছে? এবার এই মতবাদে তিনি কি বলছেন? বিজ্ঞানী কোসেল বলছেন যে আমরা দেখেছি যে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল হয়, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হয়। যেমন যে ধাতুগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, মানে এরা ইলেকট্রন বর্জন করতে পারে। আর গ্রুপ 17 যে হ্যালোজেন মৌলগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে সব সময়, অর্থাৎ এরা তীব্র তড়িৎ ঋণাত্মক। তো বিজ্ঞানী কোসেল বলছেন যে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ ধাতু এবং তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ অধাতুগুলো যখন রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হতে চায় তখন তীব্র তড়িৎ ধনাত্মক মৌলগুলো তাদের সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটি ওই বর্জিত ইলেকট্রনটি কি করে? তার সর্ববহিষ্ঠ কক্ষপথে গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগের কেলাস গঠন করে। বোঝা গেল? তাহলে এইখানে দেখো দুই ধরনের মৌল, আবার বোঝার চেষ্টা করো। একদিকে হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, মানে যারা ইলেকট্রন বর্জন করতে পারে খুব সহজে, আর একদিকে হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, যারা খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো বিজ্ঞানী কোসেল বলছেন যে যখন তীব্র তড়িৎ ধনাত্মক মৌল আর তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলগুলো যুক্ত হতে যায় তখন কি করে? তীব্র তড়িৎ ধনাত্মক মৌলগুলো এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ওই সময় তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটা কি করছে? এই ধনাত্মক মৌলটা যে ইলেকট্রন বর্জন করেছে সেই ইলেকট্রনটা তার সর্ববহিষ্ঠ কক্ষপথে নিয়ে এসে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে অ্যানায়নে পরিণত হয় এবং দুজনেই কি করে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে এইদিকে ক্যাটায়ন, এইদিকে অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে এইভাবে আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে কি করলো? এইভাবে যুক্ত হয়ে যায় এবং তড়িৎযোজী যৌগের এই যে কেলাসটা গঠন হয়। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে বিজ্ঞানী কোসেলের মতবাদটা দেখো কি বলছেন। কোন তড়িৎ ধনাত্মক মৌলের সাথে তড়িৎ ঋণাত্মক, দেখো তড়িৎ ধনাত্মক মানে ধাতু, ব্র্যাকেটে লিখেছে। তো কোন তড়িৎ ধনাত্মক মৌলের সাথে তড়িৎ ঋণাত্মক অর্থাৎ অধাতু মৌলের রাসায়নিক সংযোগের সময় তড়িৎ ধনাত্মক মৌলটি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটি ওই বর্জিত ইলেকট্রনটি সর্ববহিষ্ঠ কক্ষে গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়ে উভয়ে কি করছে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। মানে এরও সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, এরও সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে,
এবং একজন ক্যাটায়নে পরিণত হলো, একজন অ্যানায়নে পরিণত হলো। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে তড়িৎ যোজী যৌগের কেলাসটা গঠন করে। এইটাই হচ্ছে বিজ্ঞানী কোসেলের ধারণা। তো তোমরা নোট করে নাও। আর ক্লাস যখনই করবে, বিজ্ঞান সাবজেক্ট বা সায়েন্সের যে কোনো সাবজেক্টের যখন তোমরা ক্লাস করবে, সব সময় নোট করবে এবং এগুলো একবার দুবার পড়বে, দেখবে সারা জীবন মনে থেকে যাবে। আমার প্রত্যেকটা ভিডিও আমি এইভাবেই লিখে লিখে বুঝিয়ে দিই, তোমাদের বই পড়ার দরকার পড়বে না। এইখানে যদি তোমরা নোট রেডি করে নাও তাহলে আর বই পড়া লাগবে না। এবার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের পরীক্ষায় কিন্তু এটা অনেকবার এসছে, তাই মনোযোগ সহকারে এটা বুঝতে হবে। টপিকটা হচ্ছে তড়িৎ যোজ্যতা। তড়িৎ যোজ্যতা কি এবং তড়িৎ যোজ্যতা কিভাবে পরিমাপ করা হয়। তাহলে আমরা একটু আগে দেখলাম যে যখন কোনো তড়িৎযোজী যৌগ গঠিত হয় তখন তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটি ওই বর্জিত ইলেকট্রনগুলো গ্রহণ করে ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এইভাবে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, অর্থাৎ ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে কোনো যৌগ গঠন করার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে তড়িৎ যোজ্যতা। একবারে সহজভাবে বলতে যদি চাই আমরা, যে ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে যৌগ গঠন করার যে ক্ষমতা, তাকেই বলা হয় তড়িৎ যোজ্যতা। বোঝাতে পারলাম একবারে সহজভাবে? ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে যৌগ গঠন করার যে ক্ষমতা, তাকেই বলা হয় তড়িৎ যোজ্যতা। ঠিক আছে, দেখো এটা লাস্টে লিখেছি আমি একবারে। ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে তড়িৎ যোজ্যতা বলা হয়। এর আগে যেটা আমরা গল্প বারবার বলছি, যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে। আমরা বারবার বলছি যে তড়িৎ ধনাত্মক আয়নগুলো তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হবে এবং তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুগুলো ওই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ গঠন করবে। অর্থাৎ এই রকম ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে যৌগ গঠন করার যে ক্ষমতা, সেটাকে আমরা তড়িৎ যোজ্যতা বলছি। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, এটা নোট করো তাড়াতাড়ি। তড়িৎ যোজ্যতা বুঝে গেলাম, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জনের মাধ্যমে যৌগ গঠন করার যে ক্ষমতা, সেটাকে তড়িৎ যোজ্যতা বলা হয়। এটা এক লাইনে। আর তার আগে গল্প, যে কোনো তড়িৎযোজী যৌগ গঠিত হয় কিভাবে? তড়িৎ ধনাত্মক পরমাণুগুলো তার সর্ববহিস্থ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে দেবে, যে ক্যাটায়নে পরিণত হয়ে বসে থাকবে। অন্যদিকে তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটি ওই বর্জিত ইলেকট্রনগুলো তার সর্ববহিস্থ কক্ষপথে এনে বসিয়ে নেবে, দিয়ে অ্যানায়নে পরিণত হবে। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ গঠন করবে। অর্থাৎ এইভাবে ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে যৌগ গঠন করার যে ক্ষমতাটা, সেটাকে তড়িৎ যোজ্যতা আমরা নাম দিলাম। ঠিক আছে, এবার আমরা জানবো তড়িৎ যোজ্যতা কিভাবে পরিমাপ করা হয়। খুব ইম্পর্টেন্ট টপিক একবারে। তড়িৎ যোজ্যতার পরিমাপ আমরা কিভাবে করব? দেখো, এইখানে আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগ, এটা একটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, সোডিয়াম ক্লোরাইড যৌগ। ঠিক আছে, এইখানে এটা কিভাবে গঠিত হয় একটু খেয়াল করো। এইখানে সোডিয়াম প্লাস আয়ন, অর্থাৎ সোডিয়াম কি করে? তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস আয়ন গঠন করে। আর ক্লোরিন কি করে? এই সোডিয়াম যে ইলেকট্রনটা বর্জন করেছে, সেই বর্জিত ইলেকট্রনটা ক্লোরিন কি করে? তার সর্ববহিস্থ কক্ষপথে এনে বসিয়ে নিয়ে ক্লোরিন মাইনাস আয়ন গঠন করে। বোঝা গেল? তাহলে কোন তড়িৎযোজী যৌগে কোন পরমাণু যে সংখ্যক ইলেকট্রন বর্জন করে অথবা যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, সেই সংখ্যাটাই হলো ওই মৌলটার
তড়িৎ যোজ্যতা। বোঝা গেল? এইখানে দেখো সোডিয়াম ক্লোরাইড যৌগটাতে সোডিয়াম কটা ইলেকট্রন বর্জন করেছে? একটা। তাই সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের তড়িৎ যোজ্যতা হলো 1। আবার দেখো সোডিয়াম ক্লোরাইড যৌগে এই যে ক্লোরিন, ক্লোরিন কটা ইলেকট্রন গ্রহণ করেছে? একটা। তাই সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের তড়িৎ যোজ্যতা কত হয়ে গেল? 1। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারি? কোন তড়িৎযোজী যৌগে একটা পরমাণু যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাটাই হলো ওই যৌগে ওই মৌলটির তড়িৎযোজ্যতা। বুঝতে পারলাম? উদাহরণও দিয়ে দিলাম, সেটাই লিখেছি। দেখো, তড়িৎযোজী যৌগ গঠনের সময় কোন মৌলের একটি পরমাণু যে সংখ্যক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে, অথবা যে সংখ্যক ইলেকট্রনটা গ্রহণ করছে সেই সংখ্যার দ্বারাই মৌলটির তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয়। এইখানে আমি সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটা দিয়ে বোঝালাম। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে তড়িৎযোজী যৌগ কাকে বলবো? তাহলে তড়িৎযোজ্যতার দ্বারা যে যৌগগুলো গঠিত হয় তাদেরকেই আমরা তড়িৎযোজী যৌগ বলবো, একেবারে সহজভাবে যদি বলতে চাই। বোঝা গেল? তড়িৎযোজ্যতার দ্বারা যে যৌগগুলো গঠিত হয়, অথবা আমরা এভাবে বলতে পারি ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে অর্থাৎ তড়িৎযোজ্যতার দ্বারা যে যৌগগুলো গঠিত হয় তাদের তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ বলা হয়, একবারে সহজ ভাষায়। তাহলে দেখো, একাধিক পরমাণু ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে বিপরীত আধানযুক্ত আয়নে পরিণত হয়ে তড়িৎ আকর্ষণ বলের দ্বারা পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাদের তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ বলে। এটা রবীন্দ্রনাথের ভাষায়, মানে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলা, ঠিক আছে? আর যদি আমরা একেবারে পাড়ার ভাষায় বলি তাহলে কি বলবো? তড়িৎযোজ্যতার দ্বারা অর্থাৎ ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে যে সমস্ত যৌগগুলো গঠিত হয় তাদেরকে তড়িৎযোজী যৌগ বলা হয়। উদাহরণ কি বলবো? এই যে তোমার চোখের সামনে সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম ফ্লোরাইড, আর অনেক আছে, আমরা সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো এখানে যে ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে অর্থাৎ তড়িৎযোজ্যতার দ্বারা যে সমস্ত যৌগগুলো গঠিত হয় তাদেরকে আমরা তড়িৎযোজী যৌগ বলি। তড়িৎযোজী যৌগের উদাহরণ সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা আরো ডিটেলসে আলোচনা করব, পরের ভিডিওতে সেগুলো আলোচনা করব। এই তড়িৎযোজী যৌগগুলো কিভাবে গঠিত হয়, এই তড়িৎযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য কি, সব নিয়ে পরের ভিডিওতে আলোচনা করা হয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পরপর দেখতে থাকো। এরপরে হচ্ছে তড়িৎযোজী যৌগ গঠনের কিছু শর্ত আছে। এমনি এমনি যাকে তাকে নিয়ে আসলাম দিয়ে বললাম তড়িৎযোজী যৌগ গঠন করো, হবে? হবে না। তো তড়িৎযোজী যৌগ গঠনের ক্ষেত্রে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তড়িৎ ধনাত্মক মৌলটির সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, 2 বা 3 হতে হবে, এর বেশি হলে তড়িৎযোজী যৌগ গঠন হবে না। কি বললাম? তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হতে পারবে? 1, 2 অথবা 3 হতে পারবে। এবং তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হতে পারবে? 5, 6 অথবা 7। ঠিক আছে? সেটাই লিখেছি যে ক্যাটায়ন সৃষ্টিকারী মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রন হতে হবে 1, 2 বা 3টি, এবং অ্যানায়ন সৃষ্টিকারী মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হতে হবে 7, 6 বা 5টি, অর্থাৎ 5, 6 বা 7টি। ঠিক আছে? এবং ক্যাটায়ন সৃষ্টিকারী এবং অ্যানায়ন সৃষ্টিকারী মৌল দুটির তড়িৎ ঋণাত্মকতার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল এবং অ্যানায়ন সৃষ্টিকারী মৌল, এই দুটো মৌলের তড়িৎ ঋণাত্মকতা আছে। এই দুটো মৌলের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে, তবেই তড়িৎযোজী যৌগ গঠিত হবে। যদি দুজনেরই তড়িৎ ঋণাত্মকতা সমান হয়ে যায় তাহলে মৌলগুলোতে তড়িৎযোজী যৌগ গঠিত হবে না। তড়িৎ ঋণাত্মকতা কি সেটা কিন্তু আমি পর্যায় সারণী চ্যাপ্টারে ডিটেলসে আলোচনা করেছি, চাইলে তোমরা সেখানে দেখতে পারো। ঠিক আছে? তো এরপরে আর একটা ছোট্ট টপিক আছে এই ভিডিওতে, সেটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে কিন্তু এই প্রশ্নটা অনেকবার পড়েছে যে তড়িৎযোজী বা আয়নীয় যৌগের কিছু বৈশিষ্ট্য লিখো। তো দেখো তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো দেখো বেশ কিছু তড়িৎযোজী যৌগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তড়িৎযোজী যৌগগুলো সাধারণ চাপ এবং উষ্ণতায় শক্ত,
কঠিন এবং নির্দিষ্ট আকার যুক্ত হয়। তোমরা অনেকে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ দেখেছো, সেগুলো সাধারণ চাপ ও উষ্ণতায় মানে ঘরের উষ্ণতায় সেগুলো শক্ত হয়, নির্দিষ্ট আকার যুক্ত হয়। বোঝা গেল? তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণ চাপ ও উষ্ণতায় তড়িৎযোজী যৌগ অর্থাৎ আয়নীয় যৌগগুলো শক্ত, কঠিন ও নির্দিষ্ট আকার যুক্ত হয়, নির্দিষ্ট আকার যুক্ত। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে তড়িৎযোজী বা আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। কেন? তার কারণ হচ্ছে যে তড়িৎযোজী যৌগগুলো পরস্পরের সঙ্গে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যুক্ত থাকে। এই স্থির তড়িৎ আকর্ষণ বল কিন্তু খুব শক্তিশালী বল। এই বলের বিরুদ্ধে তাদেরকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তি দিতে হয়, অর্থাৎ অনেক উষ্ণতা বাড়াতে হয়। এই জন্য তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। বোঝা গেল? এই কারণ একটাই যে যেহেতু তড়িৎযোজী যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যুক্ত থাকে এবং এই স্থির তড়িৎ আকর্ষণ বল খুব শক্তিশালী, তাই এই আকর্ষণ বল থেকে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে পরস্পর বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তি সরবরাহ করতে হয়, অর্থাৎ উষ্ণতা অনেক বেশি বাড়াতে হয়। এই জন্য তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস এবং এর স্ফুটনাঙ্ক প্রায় 1410 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? এগুলো ছোট ছোট প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসতে পারে। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে যে তড়িৎযোজী বা আয়নীয় যৌগগুলোতে স্বতন্ত্র অণুর কোনো অস্তিত্ব থাকে না। অণু বলে কিছু নয়, এরা হচ্ছে যৌগ। বোঝা গেল? আয়নীয় জোট, তার কারণ এখানে ক্যাটায়ন থাকে এবং অ্যানায়ন থাকে। এগুলো হচ্ছে আয়নীয় জোট বা আয়নীয় যৌগ। এইখানে অণুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না, অর্থাৎ তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে অণু বলে কিছু হয় না, আয়নীয় জোট হয়। বোঝা গেল? তাই লিখেছি যে তড়িৎযোজী যৌগে স্বতন্ত্র অণুর কোনো অস্তিত্ব থাকে না। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্যটা খুবই ভাইটাল, খুবই ক্রুশিয়াল পয়েন্ট। সেটা কি বলছে যে তড়িৎযোজী যৌগগুলো যখন কঠিন অবস্থায় থাকে তখন তারা তড়িৎ পরিবহন করতে পারে না। যেমন তোমরা দেখবে যে নুন যখন শুকনো অবস্থায় আছে তখন নুন কিন্তু কোনো তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু নুনে যদি জল ঢেলে দেওয়া হয় তাহলে দেখা যাবে ওই জলের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে। কেন? সেটা বলি। যে যখন তড়িৎযোজী যৌগগুলো বিচ্ছিন্নভাবে কঠিন অবস্থায় থাকে তখন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পরস্পর যুক্ত হয়ে যায় এবং সেটা নিউট্রাল হয়ে যায়, নিস্তড়িত। মানে যতগুলো ধনাত্মক আধান থাকে ততগুলো ঋণাত্মক আধান থাকে, ফলে মোট আধান কত হয়ে যায়? 0 হয়ে যায়। যেহেতু আধান নেই তাই তড়িৎ পরিবহন করতে পারে না। এবার যখন জল ঢেলে দেওয়া হলো তখন ওই গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎযোজী যৌগের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো আছে তারা কি হয়ে যায়? বিশ্লিষ্ট হয়ে যায়। ক্যাটায়ন গুলো ভেঙে যায়, অ্যানায়ন গুলো ভেঙে যায়, দিয়ে যৌগে কি হয়? নির্দিষ্ট আধানের অস্তিত্ব থাকে এবং এই আধানগুলো তখন তড়িৎ পরিবহন করতে পারে। এই জন্য তড়িৎযোজী যৌগগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তড়িৎযোজী যৌগগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। দেখো এটাই লিখেছি, কঠিন অবস্থায় তড়িৎযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, তবে গলিত বা দ্রবীভূত অবস্থায় তাদের উপাদান আয়নগুলোর মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এই গেল তড়িৎযোজী যৌগগুলোর মোটামুটি বৈশিষ্ট্য। তো এই গেল আমাদের আজকের এই ভিডিওর যা টপিক। এর পরবর্তী ভিডিওটাতে আমরা তড়িৎযোজী যৌগের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা তুলে নেব এবং সেগুলো ধরে ধরে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত।